দেখুন, সম্রাটের খোঁজ না মিললেও তার সাম্রাজ্যের যা বহর তা চোখ কপালে তুলে দেওয়ার মতো। এখনো পর্যন্ত নগদ ও সোনা মিলিয়ে টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, সঙ্গে আবার 400 বিঘা জমি। এদিনই দুর্নীতিযোগে গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ম্যানেজারকে। আবার এদিনই জঙ্গিযোগে গ্রেফতার করা হয়েছে তৃতীয় ব্যক্তি আদিত্য সিংকে। এই আদিত্যই উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য হামিমকে সরবরাহ করেছিল বলে দাবি এসটিএফ সূত্রে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে অগাধ সম্পত্তি টুলু মণ্ডলের, এবং প্রতিদিন সেটা দফায় দফায় বাড়ছে। মিনার মণ্ডলের বাড়ি থেকে টুলু মণ্ডলের যে বিপুল সম্পত্তি উদ্ধার হলো, তারপর বাড়তে বাড়তে আজকে সেটা পৌঁছেছে 220 কোটিতে। 34 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং 400 বিঘার জমিরও হদিশ পেয়েছে পুলিশ। ফলে বেড়েই চলেছে পলাতক পাথর ব্যবসায়ী সম্পত্তির বহর। আজকে আবার একটা প্রিন্টিং মেশিনের খোঁজ পাওয়া গিয়েছে, দেখুন এই প্রতিবেদনে। টুলু মণ্ডলের সম্পত্তিতে এবার কোটির ডাবল সেঞ্চুরি। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির হদিশ। টুলু মণ্ডল ও তার পরিবারের নামে 400 বিঘারও বেশি জমি। ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করে সরকারের রাজস্ব চুরি করে এভাবেই সম্পত্তির পাহাড় গড়েছেন নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু। সেই ঘটনা তদন্তে এবার উদ্ধার হলো নকল ডিসিআর ছাপানোর যন্ত্র। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে টুলু মণ্ডলের পার্কিং লটে যান তদন্তকারীরা। সেখানে খোলা অবস্থায় সিমেন্টের গোডাউনের মধ্যে বস্তা চাপা দেওয়া ছিল ওই যন্ত্র। সরকারের তরফ থেকে রাজস্ব আদায়ের জন্য যে ডিসিআর ছাপানো হতো, সেই ডিসিআরের একেবারে নকল করতেন টুলু মণ্ডল, যাতে যে 4000 হয়তো লরি বেরোচ্ছে, সেই 4000 ইন্টু 250 করে পার টন হিসাবে সরকারের কাছে রাজস্ব যাওয়ার কথা, সরকারের খাতায় দেখানো হচ্ছে কত, যে 1000 লরি বেরোচ্ছে। বাকি 3000 যে ডাম্পারকে এই নকল ডিসিআর যে টুলু মণ্ডল ছাপাতো, সেই ডিসিআর কপি কিন্তু দিয়ে দেওয়া হতো। তার ফলে কি হতো, পুরো টাকাটাই টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির কাছে চলে যেত, এবং এইখান থেকে কিন্তু এই যে বড় সড় চক্রটা সামনে এসছে। সূত্রের খবর, পার্কিং লটই ছিল টুলুর কালো কারবারের মূল ডেরা। নকল ডিসিআর ছাপানোর জন্য সেখানে রীতিমতো তৈরি করা হয়েছিল ছাপাখানা। কি কাজ করতে? ছাপাখানা। ছাপাখানা, টুলু মণ্ডলের ছাপাখানা। ছাপাখানা কি হতো সেখানে? সেখানে ডিসিআর ছাপা হতো, লোডিং স্লিপ ছাপা হতো, চালান ছাপা হতো। এবার এই ডিসিআর ছাপা হতো কোথায় বলছেন? এইখানে পার্কিংয়ে। মেশিনটি খোলা অবস্থায় ছিল কেন? তাহলে কি সেটি অন্য কোথাও সরিয়ে ফেলার পরিকল্পনা হয়েছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো, দেখুন এই অফিসে আমার শোনা কথা, ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে। তারপর পাথর, কিছু ইললিগেল আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে গোটাটা হচ্ছে কালোবাজার অপারেট করতো। এখনো পর্যন্ত টুলুর দেখা নাই, তবে সিজ ও ফ্রিজ করা সম্পত্তির যে হিসেব তদন্তকারীরা পেয়েছেন তা ছাড়িয়ে গিয়েছে কোটির ডাবল সেঞ্চুরি। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 33 কোটি 70 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। জমির পরিমাণ 400 বিঘারও বেশি। যেসব জমি রয়েছে টুলু মণ্ডলের পরিবার ও কোম্পানির নামে। এরই মধ্যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের প্রাসার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। মোহাম্মদবাজার থানার পুলিশ সূত্রে খবর, সীতেশ টুলু মণ্ডলের ক্রিমিনাল সিন্ডিকেটের অন্যতম অংশ। টুলুর সিন্ডিকেটের মধ্যে যোগাযোগ রাখার কাজ হতো এই ম্যানেজারের মাধ্যমে। ধৃতকে জেরা করে টুলু মণ্ডলের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগে মোহাম্মদবাজার থানার 2 এসআইকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন আব্দুল আলিম ও সেনাউর হোসেন। তাদেরকে ক্লোজ করা হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিষয়টা হচ্ছে উন্নয়ন। রাজকোষকে একেবারে রাজকোষে রক্তশূন্যতা ঘটিয়ে দিয়ে ব্যক্তিগত উন্নয়নকে কোন জায়গায় নিয়ে গেছিলেন টুলু মণ্ডল, এই বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ পাওয়ার পর সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তারপর তো এই যে প্রিন্টিং মেশিন পাওয়া গিয়েছে, এখন মনে করা হচ্ছে এই প্রিন্টিং মেশিনটা টুলু মণ্ডলের ছাপাখানায় ইনস্টল ছিল, যেখান থেকে নকল ডিসিআর তৈরি করা হতো। পালা বদলের পর ধরপাকড়ের ভয়ে এই প্রিন্টিং মেশিনকে অন্যত্র সরানোর পরিকল্পনা ছিল। কিন্তু আমি বলছি, মূল বিষয়টা শান্তনদা, এই যে দুর্নীতি করে একেবারে কার্যত প্রাসাদ তৈরি করা, কেউ কিচ্ছু জানতো না। না, এটা ভুল কথা, সবাই সব জানতো। আমি বীরভূমে পার্টির হয়ে অনেকদিন কাজ করেছি, তখন পুলিশের লোক থেকে শুরু করে গ্রামবাসী সবাই জানতো টুলু মণ্ডল এমন একজন ব্যক্তি, সম্ভবত তার আসল নাম নিজামুদ্দিন মণ্ডল। এ একদিকে নাজিমুদ্দিন মণ্ডল, বারিক বিশ্বাস যে কুখ্যাত গরু পাচারকারী,
বসিরহাট এলাকার, তার আত্মীয় হয়। এর প্রচুর পরিমাণে এ ধরনের কাজ আছে। ডিসিআর জাল ছাপায়, বালি পাথরের বীরভূমের অন্যতম শেষ কথা টুলু মণ্ডল। কেন অন্যতম শেষ কথা বলছি? তার বস ছিল কেউ অনুব্রত মণ্ডল, তার বস। উনি শুনলাম আবার কার কার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেছেন। আমি তো বলছি অনুব্রত মণ্ডল এর সঙ্গে যুক্ত, সাহস থাকে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুক। কাজল শেখ থেকে শুরু করে বিভিন্ন জনের নাম ঘুরপাক খেত। আর এই টুলু মণ্ডল পুরো তৃণমূল কংগ্রেস দলটাকে ওখানে ফান্ডিং করত। পুলিশ প্রশাসনের ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট, কে কোন থানার ওসি হবে, সেগুলো এই সিন্ডিকেটরা ফাইনাল করতো এবং এদেরকে পয়সা করে দিতে হতো পুলিশ অফিসারদের, যে আমি অমুক থানার ওসি হতে চাই। আপনি যদি পাথরের কন্ট্রোল নেন তাহলে একটা থানা, যেমন মোহাম্মদ বাজার থানা, তার ওসি হতে গেলে তার অকশনের টাকা অনেক বেশি। এরকম কোথাও বীরভূম, কোথাও বর্ধমান, বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট টুলু মণ্ডল আছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই অনুব্রত মণ্ডল মানহানির মামলা করবেন কিনা আমি জানি না, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো? অবশ্যই। শুধু অনুব্রত মণ্ডল কেন, যাদের যাদের নাম আসবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি অনুব্রত মণ্ডলটা একটা উদাহরণস্বরূপ বললাম, কারণ শিবির বদল করেছেন বলে তাকে সব এরা বাঘটাক বলেছে, তাকে এরা বাঘটাক বলেছে, সে শিবির বদল করে বাঘ থেকে বেড়াল হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু আমি রিয়েলিটিটা বলছি যে এরা সব যুক্ত। ওখানকার অনেক পুলিশ অফিসার যারা ওখানে দায়িত্বে ছিলেন, সেটা এসপি লেভেলের অফিসার হন বা তার নিচের লেভেলের অফিসার হন, তারাও এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেকে জানতেন, কেউ জানতেন না এটা হতে পারে। তাহলে আপনি যখন জানেন অনুব্রতর সঙ্গে সরাসরি যোগ রয়েছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দলকে এবং সরকারকে জানাবেন যে অনুব্রতর বিরুদ্ধেও যেন কঠোরতম ব্যবস্থাটা নেওয়া হয়। সরকার প্রশাসনের মতো চলবে, দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দল, আমরা পার্টির পক্ষ থেকে আমি দাবি রাখছি যে যারা যারা এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, সরকারের রাজকোষে এত ক্ষতি করল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আগামী দিনে যাতে আরেকটা টুলু মণ্ডল বা নিজামুদ্দিন একেবারে না, ঠিকই দল এবং সরকার এক হবেই বা কেন, কিন্তু প্রশ্নটা এই কারণে কালীঘাট তৃণমূলের তরফে বারে বারে তোলা হয় যে এই যে যারা শিবির বদল করছেন তারা আসলে বিজেপির বি টিম, এবং বিজেপির বি টিম বলে তারা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, ইমিউনিটি পেয়ে যাচ্ছেন। টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের রাইট হ্যান্ড, যদি বি টিমই হয় তাহলে বি টিমের রাইট হ্যান্ডকে কেন আজকে এরকম নাস্তা নাবুদ করছে সরকার? বেশ, আমি এইখানে দেবনারায়ণ সরকারের কাছে আসবো। এখন প্রশ্নটা হচ্ছে জিরো টলারেন্সের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বারে বারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলতেন। আজকে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে তাহলে ওই একটা কথা আছে না, যে হিন্দিতে বেশি চলে, সেটা হচ্ছে হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানোর আর একটা হচ্ছে খাওয়ার। যেটা জিরো টলারেন্স মুখে বলতেন, কিন্তু আসলে কি পরিমাণে দুর্নীতিতে একটা যদি সরকারের একটা অংশ শীর্ষ নেতৃত্বের মদত না থাকে, আজকে এই টুলু মণ্ডল আজকে এরকম স্টোন কিং কখনো হতে পারে নাকি? দেখো, আজকে আইরিশ একজন বিখ্যাত সাহিত্যিক ইমেট ফক্স বলেছিল, ক্রিটিসিজম ইজ অ্যান ইনডাইরেক্ট ফর্ম অফ সেলফ বোস্টিং। মানে সমালোচনা হলো আত্মহংকার, মানে আমি খুব নিজের অহংকার আর একজনকে সমালোচনা করছি। এই সব বালি খাদান হোক, এই পাথর খাদান হোক, দায়িত্ব শুধু এই সরকারের না, কেন্দ্র রাজ্য যৌথ দায়িত্ব। আজকে এটা শুধু নয়, আজকে আমরা ইয়েদুরাপ্পাকে দেখেছি 5,000 কোটি টাকার কেলেঙ্কারি, বিজেপি তাদেরকে পুরোপুরি তাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত করে নিল। তারপরে আমরা মধ্যপ্রদেশে গত মাসে দেখেছি ইথানল চাল কেলেঙ্কারি, 1200 কোটি টাকার কেলেঙ্কারি। তার আগের মাসে জুন মাসে মানে উজ্জয়িনী জমি কেলেঙ্কারি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জড়িত, প্রায় 200 কোটি টাকার। এই প্রশ্নগুলো তো বললে হবে না। আমি বলছি নিঃসন্দেহে আপনি তুলুন, আমার কোনো প্রশ্ন নেই, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মূল প্রশ্ন থেকে আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি বলছি তৃণমূলের বিরাট বড় নেতা একটা সময় বড় একটা মঞ্চ থেকে গিয়ে প্রচারে বলেছিলেন যে ঠিকাদারি আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে করা চলবে না, যে কোনো একটা করতে হবে। তারপর দেখা যাচ্ছে তার বিরুদ্ধে এবার ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াতে হচ্ছে। পাথর খাদান, বালি খাদান নিয়ে এই গত 25 সাল হয়েছে, 24 সালও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এখানেও এটা ইডি সিবিআই সবকিছুতে চলে। কারণ এই পাথর খাদান, বালি খাদান শুধু পশ্চিমবঙ্গে না, আসামে আছে, রাজ্য কিছু করবে না। অনেক জায়গায়। আমি একটা ছোট উদাহরণ বলছি, এই টুলু মণ্ডল কোনো ট্রেড লাইসেন্স ছাড়াই বিজনেস করতো, এবং দর্শকেরা জানেন গতকাল এবিপি আনন্দ দেখিয়েছে যে মোহাম্মদ বাজার থানার পুলিশ যখন এটা জানতে চায় মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি। তাহলে এই ট্রেড লাইসেন্স ছাড়া দিনের পর দিন বছরের পর বছর বিজনেস করে যাচ্ছে একজন, সেটা কেউ দেখতে পর্যন্ত না। তাহলে আপনার চলে তো যাচ্ছে, এখন তাকে
যাকে চলছেটা চালানো কিভাবে? হচ্ছে, হ্যাঁ। যাকে যারা হচ্ছে তারা তো বিদ্রোহী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে যে সায়ন্তন যেটা বললো, তাদের বিরুদ্ধে স্টেপ নিই, আমরা সমর্থন করি। নিয়েছে তো, নিশ্চয়ই, টুলু মণ্ডল নিই। নিয়েছে তো। আচ্ছা, এই যে তুমি বলছো যে অনুব্রত মণ্ডলকেই করা হোক, আমার তো টুলু বলছি, মণ্ডল তো করুক, অনুব্রত মণ্ডলের করুক, লোক, নিয়েছে তো step। করুক। সরকার এতে কিছুই বলছে না, যারা যে হুসোভার মেবি দে মাস্ট বি, দেবনারায়ণদা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদ্রোহী? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এই তো দাবিটা না, করুন তাহলে। নিন, নাও না। অভিষেক ব্যানার্জি কি মমতা বিদ্রোহী? তার বন্দ্যোপাধ্যায়- বিরুদ্ধেও তো ব্যবস্থা না, হয়নি। নাও না তাহলে তোমরা। বলুন না কথাটা। কোনো কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় দাও না এই তো তোমরা। সব কটাতে। ওই কথা বললে হবে না। কালীঘাট না কেলেঙ্কারি- চাইলে আজকে কিচ্ছু শোনো, হবে না। না, আজকে 28 কালীঘাট না চাইলে একটা কিচ্ছু কথা বলি। হয় না। 28টা লোক কালীঘাট না চাইলে মোদির আমলে, কাকা করেনি। আমি শোনো, 28টা লোক মোদির আমলে ব্যাংক আবার কেলেঙ্কারি মোদি, করে আবার মোদি। বিদেশে চলে গেছে। আমরা আলোচনা লক্ষ করছি লক্ষ বীরভূমের টাকা। পাথর নিয়ে। 1 লক্ষ আপনি কোটি টাকা আয়ারল্যান্ড নিয়ে আসলেন। বিদেশে চলে গেছে। সেই উদারতা কারা? নিয়ে আসলেন। তাহলে মোদি এখান থেকে মোদি বেশ বলে বেশ দেবে। বেশ রাজনৈতিক চাপানুতোর যখন স্টুডিওতে চলছে, আমি দেখাতে চাইবো রাজ্য রাজনীতিতে এই টুলু মণ্ডলকে কেন্দ্র করে কিভাবে রাজনৈতিক চাপানুতোর ঘুরপাক খাচ্ছে। পরপর রাখবো আপনাদের সঙ্গে এই টুলু মণ্ডল নিয়ে রাজ্যের পুরমন্ত্রী আজকে কি বলেছেন এবং কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ কি বলেছেন, দেখুন পরপর। টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? সব জানতেন, কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা পড়ে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। মানে কত টাকাও চুরি করেছে যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। তার বলে কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন। যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ, ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তা এতদিন ব্যবস্থা হয়নি বা কেন? কিন্তু এর পুরো তদন্তটা চাই। মানে হঠাৎ এখন তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেয়া, সেটা তো ঠিক হবে না। এটা তো পুরোদস্তুর ওই জেলায় আর কে ছিল, কোন কোন দলের কারা প্রভাবশালী ছিলেন, তাদের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ ছিল কিনা বা এই র্যাকেটটার যোগাযোগ ছিল কিনা, সবটাই তো তদন্তে আসা উচিত। দেখুন, এখন পর্যন্ত তদন্তে যা যা এসেছে তাতে নিঃসন্দেহে বলা যেতে পারে বিরাট বড় দুর্নীতির অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে রয়েছে। কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে টুলু মণ্ডল হচ্ছে একটা টুল। তাহলে টুলু মণ্ডলকে ব্যবহার করে আলটিমেট বেনিফিশিয়ারি যারা রয়েছে, এখানেও যদি 75-25-এর ভাগ হয়ে থাকে, 1/4 যদি টুলু মণ্ডলের পকেটে গিয়ে থাকে, 3/4 গেল কার কাছে, সেই অবধি তদন্ত পৌঁছবে তো? প্রতীক চট্টোপাধ্যায় কি মনে করেন? দেখুন, প্রথমেই বলি যে একটু আগে দেবনারায়ণদা বলছিলেন যে কোন কোন রাজ্যে কি দুর্নীতি হয়েছে। আমি জানি না যে তৃণমূল কংগ্রেস সমস্ত বিজেপির অনুপ্রেরণায় যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে এখানেও দুর্নীতি করে যাব, এরকমটা ওনাদের মানসিকতা ছিল কিনা। দ্বিতীয় হচ্ছে যে জিরো টলারেন্স টু করাপশন, আসলে হচ্ছে তুমি বলো না, আসলে নো জিরো টলারেন্স, না না, আসলে হচ্ছে না না না, আর ডিউটি হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি রাজ্য সরকার রাজ্য প্রশাসন করতো, আজকে এই চিঠি দেখতে হতো না দেবনারায়ণদা। আমি থামালাম আপনাকে, প্রতীক চট্টোপাধ্যায়। সব জায়গায় থাকে। বেশ, প্রতীক চট্টোপাধ্যায়, শুধু প্রতীক চট্টোপাধ্যায়। সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আজকে কিন্তু একটা খুব খারাপ জায়গায় আমাদের রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে। অনেকে ভাবছেন যে রাজনীতিতে এলে বা রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ হলে এরকম কোটি কোটি টাকা রোজগার করা যাবে। মানে আইটি ইন্ডাস্ট্রি বা ভালো প্রফেশনে মানুষ আর যেতে চাইছে না, মানুষ এই সব জায়গায় এইভাবে আসতে চাইছে রাজনীতিতে। আমি বলছি যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির চক্রটা অনেক বড়। আজকে কারা কারা জড়িত, এই যে কুণাল ঘোষ একটু আগে বলছিলেন বিধায়ক, যে সবাইকে বীরভূমের নেতৃত্বকে ধরা হোক, বীরভূমের নেতৃত্বরা এখন ঋতব্রত তৃণমূলে, উনি আবার বলছেন যে উল্টো স্রোত নাকি কালীঘাট তৃণমূলে আসছে। তাহলে তখন এই বীরভূমের যারা নেতৃত্ব তারা যদি কালীঘাট তৃণমূলে এসে যায়, উনি একই রকমভাবে এই তদন্তটা চাইবেন তো? আজকে তৃণমূল কংগ্রেস, আমি বলছি যে দলীয় স্তরে
লাগাতার আমরা বলেছি যে দলীয় স্তরে কি কোনো ধরনের কোনো বাধা নিষেধ নেই যে দুর্নীতি আপনারা করবেন না, মুখে সততার প্রতীক, তারপরে সততার প্রতীক চলে গেল, আমরা হচ্ছে দুর্নীতির প্রতীক। এইটা তো তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে। এই প্রশ্নটা যথাযথ, কারণ আপনাদের খেয়াল থাকবে যে ওই বনসহায়ক পদে দুর্নীতির অভিযোগ করেছিলেন, প্রথম অভিযোগ করেছিলেন খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে গেছিলেন। তারপর যেই মুহূর্তে তিনি তৃণমূলে ফিরে এলেন তখন সঙ্গে সঙ্গে একেবারে কোনো ব্যবস্থা টু শব্দটি পর্যন্ত কাউকে করতে শোনা গেল না। হ্যাঁ, খুব দ্রুত। না, আমি একটাই বলছি যে আজকে পশ্চিমবঙ্গ সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকারের যখন বাজেট পেশ হলো, আমরা দেখলাম যে রাজস্ব আদায়টা অনেক বেড়ে গেছে এক মাসে। আমরা অবাক হচ্ছিলাম, কিন্তু আজকে আর অবাক হচ্ছি না যে কিভাবে রাজস্ব আদায়গুলোকে নষ্ট করেছে গত 15 বছর ধরে। আর আমাদের যে ভাড়ার শূন্য, এই ভাড়ার শূন্যটা হলো কি করে? ভাড়ার শূন্য হয়েছে যাতে দলের ভাড়ার বাড়ে। ওই যে 2000 কোটি টাকা নিয়ে কথা হচ্ছে যে ফ্রিজ হবে কি না তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট, ওই 2000 কোটি টাকা কি করে এসছে আজকে আমরা বুঝতে পারছি। যে এইভাবে শুধু ডিসিআর এই ছাপাখানা নয়, অনেক ধরনের ছাপাখানা, আপনারা টোল প্লাজাগুলো দেখবেন, বিভিন্ন রাস্তায় টোল প্লাজায়। আর প্রুফ হবে কি হবে না, এইগুলো কি, এই টাকাটা কোথায় গেল? না, এই টাকাটা কোথায় গেল? বিজেপি করেছে, সিপিএম করেছে, কে করেছে? You can assume it. No, you cannot prove it. Baba, it is a fact. It is a fact, Devnaranda. It is a fact. No, it is a fact. যে এই ধরনের আমি মাঝে মধ্যে ভাবতে যাচ্ছি যে আমি কোনো বাংলা চ্যানেলে বসে সঞ্চালনা করছি নাকি কোনো ইংরেজি চ্যানেলে বসে সঞ্চালনা করছি। বলছি বাংলায় বললে দর্শকদেরও বুঝতে দেবনারায়ণ অনেক সুবিধা হয়। কিন্তু আমি এইখানে অনিল জানার কাছে আসতে চাইব। অনিলদা, মূল বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি যদি একটা সিস্টেমে পরিণত হয় তখন ওই ব্যক্তি দুর্নীতি করার ছাড়পত্র পেয়ে যায় এবং সিস্টেম কার্যত মূক ও বধির হয়ে যায়। যে ঘটনাটা এরকম একটা টুলু মণ্ডলের জন্ম দেয়, প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত দুর্নীতির তল পর্যন্ত তদন্তকারীরা পৌঁছতে পারবেন তো? দেখুন, একটা ব্যাপার কি জানেন তো, কোনো ডিপার্টমেন্ট বা কোনো দল বলতে পারবে না আমরা 100% অনেস্ট, বা কোনো ডিপার্টমেন্ট বলবে না আমাদের সব সৎ, কিছু খারাপ থাকে, বেশিরভাগই ভালো থাকে, 2-4 জন ব্ল্যাক শিপ থাকে সেটা। কিন্তু দেবনারায়ণ যে সাপোর্ট করছেন, আপনি বলুন তো এমন একটা দল যা টপ টু বটম একদম করাপশানে, মানে করাপশানটা বিকেবে সিস্টেম। হ্যাঁ, আর আপনি কথায় কথায় বলছেন যে এটা প্রুফ না, অ্যাজামশান প্রিজামশান না, অ্যাজামশান প্রিজাম না, ইট ইজ এভিডেন্ট যে আপনার যখন এই আপনার বীরভূমের বাঘ, আমি তো বলতাম বাঘের মামা, হ্যাঁ মাসি তো বলা যাবে না, বাঘের মামা যখন ধরা পড়লো কতগুলো, যেটা প্রতিভা বলে যে টোল প্লাজা উঠে গেল রাতারাতি, ওইখান থেকে টাকা তোলা হতো, এটা তো এভিডেন্ট, এটা দেখেছেন না? এটাও দেখেননি। আর আপনি যে কথায় কথা, আরে ধরুন তাতে 20 কোটি টাকা 10 কোটি টাকাও তো বলেছে। আরে আপনার আপনার এই তখন তো বলার সময় 100 কোটি 200 কোটি 500 কোটি 1000 কোটি এটা বলতে হয় মন্ত্রী বলার জন্য বলুন। চট্টোপাধ্যায় 50 কোটি মানবেন তো? না 5 কোটি তো মানবেন। যখন আমরা হয়েছিল 200 কোটি টাকা যদি তৃণমণ্ডলের হয়, 500 কোটি টাকা ওখানে ছিল, আরে 100 কোটি টাকা ওখানে ছিল, চিৎকার করে এটা আপনি বলে এই ছবিগুলো আসল নয়, যেখানে দেখা যাচ্ছে মিনার মণ্ডলের বাড়িতে টাকা গোনা হচ্ছে, এগুলো আসল নয় বলছেন। আপনি বলছেন যে আচ্ছা বেশ, অনিলকে বলতেন। আপনার কথা হচ্ছে এইটা যদি 200 কোটি টাকা হয়ে থাকে, তাহলে এটা যদি আপনাদের ওই নেত্রী বলেছিলেন 25-75, সেটা এইটা যদি 25% হয়ে থাকে, 75, আরে আপনার নেত্রী বলেছে, না ওই কথা তো সঙ্গে বলেছে না 25% পয়সা 75% দেবেন না, এই কথাটা একটা রিউমান একটা কথা বলেছে। না না, ওটা এটাও বলেছেন যারা বাংলাদেশ থেকে ঢুকবে সবার ভোটার কার্ড রেশন কার্ড করে না, ডিনাই করলে হবে না। আপনি বলেননি না, আপনি আপনি তো আমি বলতে চাই, আপনি তো অনেক, আচ্ছা অনিলদাকে শেষ করতে দিন দেবনারায়ণ, অনিলদাকে শেষ করতে দিন। আপনার কথা বলছি, আপনি তো অনেক কথা বলেন, কথা শেক্সপিয়ার বলেন। আপনি স্যামুয়েল টেলার কোলেরিজের একটা গল্প কবিতা ছিল, রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনা, তাতে একটা লাইন ছিল, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। আপনার দলের এই কথা বলবেন আপনি, আপনি শেষ করুন অনিলদা, প্লিজ আপনি শেষ করুন। আপনারা যা শিক্ষা দপ্তর কেন, স্বাস্থ্য দপ্তর বলুন, পুলিশ বলুন, যে কোনো জায়গায়, এমনকি WBCS পর্যন্ত যে রিক্রুটমেন্ট করেছেন বলতে পারবেন স্যার এফিডেভিট করে, আমরা একদম ইম্পার্শিয়ালি এবং যোগ্য ব্যক্তিকে কোনো রকম ম্যাল প্র্যাকটিস হয়নি,
বলতে পারবে? অবশ্যই। বলতে ম্যালপ্র্যাকটিসের পারবে। একটা উদাহরণ যদি বীরভূম হয়, আর একটা উদাহরণ হচ্ছে মালদা, আবার কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। এবার ঘটনাস্থল হচ্ছে মালদা, ছবিটা দেখুন, এও হচ্ছে জকের ধন উদ্ধার হয়েছে মালদার মঙ্গলবাড়ি, যেখানে প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড় মিলেছে। অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে 2,40,97,380 টাকা। প্রাক্তন তৃণমূল নেতার ভাড়া দেওয়া ফ্ল্যাটেই কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে সোনা পাওয়া গিয়েছে, ল্যাপটপ পাওয়া গিয়েছে, বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ মিলেছে। আর এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়েছে। মাদক অপরাধ ও অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা পুলিশকে আমি সাধুবাদ জানাই। গত মাসে কুখ্যাত পাচারকারী মৃদুল ঘোষকে গ্রেফতারের পর তার প্রধান সহযোগী পিন্টু সরকার ও আরও 2 অভিযুক্তকে পাকড়াও করা হয়। মালদার মঙ্গলবাড়ি এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। ফলে বুঝতে পারছেন, একাধিক জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের এবার তদন্ত শুরু করেছে পুলিশ। কি উঠে আসে শেষমেশ সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।